কোনো একজন মহিলা জানতে পারলেন যে গর্ভবতী, তিনি আজকে জানলেন, তার শরীরে যাতে জটিলতা না আসে, তিনি যাতে সুস্থ থাকেন এবং একটি সুস্থ বাচ্চার জন্ম দিতে পারেন, তার জন্য কি কি অ্যাক্টিভিটি তার করা উচিত? তাহলে প্রথমেই তার কিছু কিছু আগের যে অভ্যেসগুলো ছিল সেগুলো থেকে একটা মাতৃত্ব যে অভ্যেস আছে তাতে আসতে হবে। প্রথমেই হচ্ছে তাকে নিয়মিত যে 12 ঘন্টা মিনিমাম তার একটা ঘুমের দরকার আছে। তারপরে তাকে খাবারের ব্যাপারগুলো বলছি। খাবার ধরুন তিনি যেগুলো কমপ্লেক্স খাবার কম খাবেন, ফাস্ট ফুড কম খাবেন, গ্রিন আইস ফুডগুলো বেশি খাবেন, ঠিক আছে, ফল ফলাদি বেশি খাবেন। তা প্রথম সকাল থেকে আমরা শুরু করি। সকালে ঘুম থেকে উঠেই দেখবেন তার নিয়মিত টয়লেট হচ্ছে কি না সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। জল মিনিমাম 2 লিটার তাকে খেতেই হবে। আর সকালবেলা ফাস্টফুড জাতীয় খাবার, বিস্কুট বা ওই সব জাতীয় খাবার, পাউরুটি, এগুলো কম খেতে হবে। ঠিক আছে, ন্যাচারাল খাবার যেগুলো সুজি বা আটা রুটি বা এই ধরনের খাবারগুলো বেশি খাওয়া দরকার। এবং সবজি মোটামুটি দিনে 2 বাটি করে খাওয়া উচিত। আর প্রোটিনের যদি আমরা কথা বলি, মিনিমাম 100 গ্রাম প্রোটিন তাকে দিতে হবে আমাদের। আর রাত্রিরে ঘুম মোটামুটি রাত্রি 10টার করার চেষ্টা করতে হবে। আমাদের দেশে যা শোনা যায় তাতে সিজারের চার্জ নাকি প্রচুর বেশি, এটা কেন? না, সিজারিয়ান সেকশন অবশ্যই বেশি। আমরা হসপিটালে দেখি বা প্রাইভেটে কাজ করতে গিয়ে আমরা দেখি সিজারের ইয়েটা বেশি হয় কেন। এর 2 রকমের কারণ আছে। এরকম একটা হচ্ছে কি যে মায়ের দিকের কারণ আছে, একটা আমাদের চিকিৎসক সমাজের কারণ আছে। চিকিৎসক সমাজের ক্ষেত্রে আমাদের চিকিৎসকের পরিমাণ কম, যেহেতু ইয়েতে পেশেন্ট রেশিও অনুযায়ী, সেক্ষেত্রে বা আমাদের সেট আপও এখনও পুরোপুরি তৈরি হয়নি সেগুলোতে। তা আমরা যে নর্মাল ডেলিভারি ট্রায়াল দেবো, তা সেই জায়গাগুলো খুব কম। দ্বিতীয় কথা, মায়েরা এখন একটাই বাচ্চা নিতে চায়, সেই জন্য লেবার পেন অ্যাভয়েড করতে চায় এবং বাড়ির লোকজনও চায় যাতে বেশিক্ষণ না হয়, হসপিটালে স্টে না হয় বা নার্সিংহোমে স্টে না হয়। সেক্ষেত্রে একটা কারণ, মানসিকতাটা একটা অন্যতম কারণ। মানসিকতা অন্যতম কারণ। এবং এই ক্ষেত্রে আমাদের ডাক্তার প্লাস রুগীদের সবারই মানসিকভাবে উন্নত হতে হবে যে আমি একজন ভালো সুস্থ স্বাভাবিক মা হতে চাই। তার জন্য মাকেও কষ্ট করতে হবে, আমাদের চিকিৎসক সমাজকেও এগিয়ে আসতে হবে। একটু বয়সকালে যদি মা হয়, তার সন্তান প্রসবের পরে নানাবিধ শারীরিক জটিলতা দেখা যায়, এটাকে কোনোভাবে এড়ানো সম্ভব না? সাধারণত হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রিতে 34-এর উপরেই যারা আছেন তাদের আমরা এল্ডারলি প্রাইমি বলছি আমরা, 34 থেকে 36-এর মধ্যে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে যদি মায়ের যদি সুগার, প্রেশার বা থাইরয়েডের সমস্যাগুলো থাকে, বিশেষ করে আমাদের এসব ডেভেলপিং কান্ট্রিতে যে আমাদের আগে থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা সেগুলো হয় না, শুধু প্রেগনেন্সির সময় পরীক্ষাটা হয়। তার ফলে সমস্যা হয় যে সেইগুলো রোগগুলো আমাদের চোখের সামনে চলে আসে, তার ফলে একটু সমস্যা আসে। এগুলো যদি আমরা প্রথম থেকেই মা হওয়ার আগে বা মা যখনই হচ্ছে তখন থেকে যদি পরীক্ষাগুলো করি, তাহলে এগুলোকে অ্যাভয়েড করা যায়। যা যা লাইফস্টাইল বললেন, এগুলো সাধারণ যে কোনো মানুষের পক্ষেই সুস্থ থাকতে সহায়ক হবে, কিন্তু মায়েদের ক্ষেত্রে কি বিশেষ কোনো মানে জীবনচর্চা আছে বা কোনো বিশেষ পরীক্ষা নিরীক্ষা আছে যে একজন গর্ভবতী মহিলা জানলেন আজকে তিনি মা হতে যাচ্ছেন, তারপরে তার কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আবশ্যিক? প্রথমেই যে একজন মা এলেই আমাকে মানে চিকিৎসক সমাজের কাছে এটাই আমার একটা যে একটু সময় দিতে হবে পেশেন্টের জন্য। ধরুন হচ্ছে প্রথমেই পেশেন্টকে তার বিল্ড, মানে তার শারীরিক মানে ওজন কতটা, ঠিক আছে, সেটা দেখে নিতে হবে। আর ন্যূনতম কিছু কিছু পরীক্ষা আমাদের অবশ্যই করা দরকার। যেমন প্রথমেই পেশেন্ট এলে তার লুকসটা দেখে নিতে হবে, তার ওয়েটটা দেখে নিতে হবে, হাইটটা দেখে নিতে হবে, তারপরে তার প্রেশারটা দেখে নিতে হবে। এগুলো নন ইনভেসিভ, মানে কোনো সেগুলো ইয়েতে একটা চেম্বারে বসেই করা যায়। দ্বিতীয়টা হচ্ছে ন্যূনতম একটি হিমোগ্লোবিনের পরীক্ষা, মানে রক্ত অল্পতা আছে কিনা সেটা দেখে নিতে হবে। 2 হচ্ছে সুগারে কোনো প্রবলেম আছে কিনা, আর 3 থাইরয়েডের প্রবলেম আছে কিনা। এগুলো ন্যূনতম করিয়ে নেওয়াটাই উচিত, বাঞ্ছনীয়।